বছরে নতুন দরিদ্র হচ্ছে 4% মানুষ, পিপিআরসির তথ্য। দারিদ্র্য বিমোচনে উদ্যোগের কথা জানালেন পরিকল্পনা মন্ত্রী। অতি মুনাফার প্রবণতা নিত্যপণ্যের বাজার চড়া, মন্তব্য এফবিসিসিআই সভাপতির। ব্যবস্থা নেওয়ার আশ্বাস বাণিজ্য মন্ত্রীর। করোনার টিকা দিতে জরুরি ভিত্তিতে 27,64,00,000 সিরিঞ্জ কিনবে সরকার। চীন থেকে সরাসরি কেনার অনুমোদন। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছেন কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। করোনায় দেশের কর্মসংস্থানের উপর বড় ধরনের প্রভাব পড়েছে। বিভিন্ন গবেষণা সংস্থা প্রতিষ্ঠানের হিসেব বলছে, অর্থনীতিতে শ্লথ গতি দেখা দেওয়ায় 1.5 কোটির বেশি মানুষ নতুন করে গরিব হয়েছে। এদিকে পরিকল্পনা মন্ত্রী বলছেন, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক সুরক্ষার নানা পদক্ষেপ নিয়েছে সরকার। কারণে সারা বিশ্বে 10 কোটির বেশি মানুষ নতুন করে হতদরিদ্রের কাতারে নেমে গেছে। বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বাংলাদেশেও দারিদ্র্য বিমোচন কার্যক্রম ওলটপালট করে দিয়েছে মহামারী করোনা। গবেষণা সংস্থা পিপিআরসির জরিপ বলছে, প্রতি বছর যেখানে 1% হারে দরিদ্র বিমোচন হতো, সেখানে করোনার কারণে এখন বছরে 4% মানুষ নতুন করে দরিদ্র হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, করোনাকালে দরিদ্রের হার দ্রুত বাড়ার মূল কারণ আয় কমে যাওয়ার পাশাপাশি মানুষের কর্মহীনতা। এ অবস্থায় সামাজিক সুরক্ষা কার্যক্রম বৃদ্ধির আহ্বান তাদের। যেই সব নতুন দারিদ্র আছে তাদেরকে টার্গেট করা এবং তাদের টার্গেটের ক্ষেত্রে যেটা হতে পারে সরকারি বিনিয়োগ বাড়ানো, গ্রাম অঞ্চল এবং কর্মসংস্থানের সৃষ্টি করা। দ্বিতীয় হচ্ছে তাদেরকে যথাযথ আর্থিক প্রণোদনা এবং সহজসত্ত্বে ঋণ দেওয়া। এবং তৃতীয়ত হচ্ছে সরকারের যে স্বাভাবিক দারিদ্র বিমোচন প্রক্রিয়া চলমান আছে সেগুলোকে চালিয়ে যাওয়া এবং বেগবান করা। সামাজিক নিরাপত্তা খাতে প্রতি বছর বরাদ্দের পরিমাণ বাড়াচ্ছে সরকার। করোনার কারণে এটি আরও বেড়েছে। চলতি অর্থ বছরে বরাদ্দের হার মোট বাজেটের প্রায় 18%। আমরা বিভিন্ন ধরনের প্রচেষ্টা গ্রহণ করছি। কিছু আছে কার্যক্রম সূচক, যেমন বিভিন্ন ধরনের ভাতা আমরা প্রয়োগ করছি। গ্রামীণ অবকাঠামো নির্মাণে আমরা প্রচুর করছি। গ্রামের সড়ক সেতু, বিদ্যুৎ নিয়ে যাচ্ছি, সড়ক সেতু নির্মাণ করছি। বিশ্লেষকদের মধ্যে করোনায় সবচেয়ে বেশি সংকটে পড়েছে নগর দরিদ্ররা। অথচ এবছর সরকারের 120টির বেশি কর্মসূচির মধ্যে মাত্র 10টিতে আছে তারা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দারিদ্র্য বিমোচন নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। জনাব আবু ইউসুফ, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। তো আমরা একটি প্রতিবেদন দেখছিলাম, তো আপনার কাছে জানতে যাব যে বিভিন্ন গবেষণা সংস্থা বলে আসছে যে দেশে দারিদ্র্যের হার বেড়েছে, কিন্তু সরকারি কোনো সংস্থা কিন্তু সমন্বিতভাবে কোনো পরিসংখ্যান দিচ্ছে না। তো আপনার কাছে কি মনে হয়, আসলে দারিদ্র্যের পরিসংখ্যান কেমন হতে পারে? আজকে তো বিশ্ব দারিদ্র দিবস, যেটি আমরা ওয়ার্ল্ড পভার্টি ডে বলে থাকি, এবং ইন্ডিপেন্ডেন্টকে ধন্যবাদ জানাই এরকম একটি বিষয়ে নিউজ করার জন্য। আসলে আমরা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে দারিদ্র্যের যে ইনসিডেন্স সেটা আমরা শুনতে পাই, এবং এটি সত্যি যে করোনার কারণে মানুষের আয় কমেছে, দারিদ্র্যের হার বেড়েছে, কিন্তু কতটুকু বেড়েছে সেটির আসলে ন্যাশনাল ওয়াইড যে রিপ্রেজেন্টেটিভ একটি স্টাডি করা বা অ্যাসেসমেন্ট করা, যেটা নাকি ইনফর্ম পলিসি মেকিং এর ক্ষেত্রে সহায়তা ভূমিকা পালন করতে পারে, সেই দায়িত্বটা কিন্তু বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের। সর্বশেষ বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যেটা হাউস হোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভে করেছে সে 2016 সালে। এখন 5 বছর হয়ে গেছে। আমি তো মনে করি যে সরকারের উচিত জরুরি ভিত্তিতে বিবিএস এর একটা অ্যাসেসমেন্ট করা, যে এই দারিদ্র পরিস্থিতি আসলে কি অবস্থার মধ্যে আছে, সেটি যেমন একটি খুব জরুরি বিষয়, যেটি সরকারের নীতি নির্ধারণীতে অনেক সিদ্ধান্ত নিতে সহায়ক ভূমিকা পালন করবে। আরেকটি বিষয় হচ্ছে এই যে আমরা ঠিক জানি না যে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার কিন্তু তথ্য সরকারের কাছে থাকতে হবে। আপনারা জানেন যে আমাদের যে একটা স্টিমুলাস প্যাকেজ যেটা সরকার দিয়েছে, সেই স্টিমুলাস প্যাকেজে 28টা প্যাকেজ দিয়েছে, কিন্তু কিছু কিছু প্যাকেজ আছে ক্যাশ ট্রান্সফার, কিছু আছে 80%ই হচ্ছে ব্যাংকের লোনের মাধ্যমে। কিন্তু যেগুলো ক্যাশ ট্রান্সফার অথবা ফুড সাপোর্ট, সেগুলো আসলে কাদেরকে দিবে সেই জায়গাটা কিন্তু সরকারের কাছে সেরকম কিন্তু তালিকা কিন্তু নাই। সেটা জরুরি, কারা কারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পার্টিকুলারলি জানতে চাবো যে একটি বিষয়, যে দারিদ্র্য বিমোচনে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, তো তা কি যথেষ্ট কিনা?
সামগ্রিক অবস্থা বিবেচনা আসলে আপনার কাছে কি মনে হয়? আসলে সরকার তো দারিদ্র্য বিমোচনে অনেক ধরনের পদক্ষেপ নিচ্ছে, বিভিন্ন পরিকল্পনার মধ্যেও আছে। কিন্তু আসলে যেটি উচিত হচ্ছে, আপনি জানেন যে মনে করেন কুড়িগ্রামে যে ২০১৬ সালের হিসাবে সেখানে প্রায় ৭০% দারিদ্র্য সীমার নিচে। মানে ৭টার মতো ডিস্ট্রিক্ট আছে যারা ৫০%-এর উপরে। তো এই করোনার কারণে তাদের অবস্থা হয়তো আরো খারাপ হয়েছে। তাহলে এই যে বিভিন্ন জায়গার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম নেওয়া উচিত দারিদ্র্য বিমোচনে, সেই জায়গাটা দেখা উচিত। তারপরে ইনইকুয়ালিটি, আপনি দেখবেন যে ইনইকুয়ালিটি বাড়ছে। আমরা দেখছি মানুষের পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, আবার দারিদ্র্যের হার করোনার আগ পর্যন্ত কমেছে, কিন্তু ইনইকুয়ালিটি কিন্তু আগে থেকেই বাড়ছে এখন। তাহলে এই যে ব্যাপারগুলো, এই যে কোঅর্ডিনেশন পভার্টির সাথে এবং ইনইকুয়ালিটিকে অ্যাড্রেস করা, ইনক্লুসিভ, আমরা গ্রোথের কথা বলছি, সরকার গ্রোথ হচ্ছে আমাদের এখানে। আপনি দেখবেন ইভেন গত অর্থ বছরে যেখানে করোনাকালীন সময়ে ভারতের যেখানে নেগেটিভ ছিল, বাংলাদেশের 3.6% গ্রোথ হয়েছে। কিন্তু গ্রোথটা আসলে কতটুকু ইনক্লুসিভ, সবাইকে নিয়ে গ্রোথ হচ্ছে কিনা, গ্রোথের বেনিফিটটা সবাই পাচ্ছে কিনা, সেই জায়গাটা নিয়ে কাজ করতে হবে। আপনি দেখেন এই যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি, অনেক লোক কাজ হারিয়েছে, তাদেরকে ফেরত আনার জন্য যারা অতি ক্ষুদ্র এবং যারা কুটির, যারা একদম মাইক্রো লেভেলে আছে, অনু লেভেলে, সেই উদ্যোক্তাদেরকে বের করে তাদেরকে আসলে সাপোর্ট দেওয়া। না হলে আমরা হয়তো আপনার অর্থনীতি কাছে রিকভারি জানতে চাবো যে সামাজিক নিরাপত্তা খাতে তো প্রতি বছরই বরাদ্দের পরিমাণ বাড়ানো হচ্ছে। চলতি অর্থ বছরে বরাদ্দের হার মোট বাজেটে প্রায় 18% করা হয়েছে। তো বরাদ্দ বাড়ানোর সুফল কি আসলে আমরা পাচ্ছি? ডেফিনেটলি। তো যারা এক্সট্রিম পোর আছে বা যাদেরকে টার্গেট করা হচ্ছে, সেখানে কিন্তু আমাদের এই যে ভাতা যে সময়, সেটা 3% আমাদের জিডিপির। কিন্তু এই মনে করেন বয়স্ক ভাতা, সেটা কিন্তু 500 টাকাই রয়ে গেছে। কিন্তু আমরা বলেছিলাম যে এই করোনাকালীন পিরিয়ডে তাদেরকে হয়তো কয়েক মাসের জন্য একটু বেশি দেয়া যায় কিনা, যাতে তাদের এই করোনার মোকাবেলাটা ফেস করতে পারে। তো সেইটা তো আসলে আপনি দেখবেন যে এই 500 টাকা অবশ্যই যার টাকা নাই, যারা একদমই খারাপ অবস্থা, তার জন্য খুবই উপকারে আসবে। কিন্তু এই টাকার অঙ্কটা আমরা জানি হয়তো বেনিফিশিয়ারির সংখ্যা অনেক বেশি, প্রায় 1 কোটি বেনিফিশিয়ারি, কিন্তু তারপরেও এই 500 টাকা দিয়ে তো আপনি আসলে দারিদ্র্য বিমোচন করতে পারবেন না। এটি হচ্ছে অ্যাডহক ফর্মুলা। সুতরাং এইটাকে একটু বাড়ানো যায় কিনা। তবে আমি সরকারকে সাধুবাদ জানাই। আপনারা জানেন যে অনেকগুলো উপজেলায়, আগে 112টা উপজেলা ছিল, এখন 115টা উপজেলায় নতুন করে সবাইকে, যারা এলিজেবল সবাইকে আপনার বয়স্ক ভাতার আওতায় এবং বিধবা ভাতা যারা আছে সেগুলোর আওতায় নিয়ে আসা হচ্ছে। এগুলো কিন্তু ভালো উদ্যোগ, কিন্তু এই উদ্যোগটা কতটুকু দারিদ্র্য বিমোচনে সহায়তা করবে, সে কারণ পভার্টি লাইন ইনকাম তো অনেক বেশি, সেখানে 500 টাকা বা 700 টাকা এটা হয়তো তার জন্য কিছু সাপোর্ট হবে, কিন্তু দারিদ্র্য বিমোচন করতে হলে তাদের জন্য আরো বেশি পরিমাণে বরাদ্দ দেওয়া এবং এই ইনকামের সাপোর্টের পাশাপাশি, ক্যাশ ট্রান্সফার পাশাপাশি তাদেরকে ট্রেনিং দেওয়া, বহু আপনার বৃত্তিমূলক শিক্ষা থেকে আরম্ভ করে অন্যান্য কারিগরি শিক্ষা, এই জায়গাগুলোতে নিয়ে আসতে হবে। পার্টিকুলারলি যারা আমরা আশা করব দারিদ্র্য বিমোচনে সরকার যথাযথ পদক্ষেপ নেবে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি পরের খবরে। অসাধু ব্যবসায়ীদের অতি মুনাফার প্রবণতায় নিত্যপণ্যের বাজার অস্থির হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি। রোববার এফবিসিসিআই ভবনে ব্যবসায়ীদের সঙ্গে সভায় মন্তব্য করেন তিনি। এদিকে ঢাকা চেম্বারের এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, পাইকারি আর খুচরা বাজারে পণ্যের দামের বেশি পার্থক্য হলে ব্যবস্থা নেওয়া হবে। বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামের লাগাম টানা যাচ্ছে না কিছুতেই, কাজে আসছে না কোনো সরকারি হুঁশিয়ারিও, বরং প্রতিদিনই দাম বাড়া তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন ভোগ্যপণ্য। এমন পরিস্থিতিতে নিত্যপণ্যের মজুদ, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে সভার আয়োজন করে এফবিসিসিআই। সবাই উঠে আসে পেঁয়াজের দাম বাড়ার বিষয়ও। রাষ্ট্রীয় সংস্থা টিসিবির হিসাবে এক মাসে পণ্যটির দাম বেড়েছে ৪৫ ভাগের বেশি। তবে শুল্ক কমানোর ঘোষণার পরপরই দাম কমলো কিভাবে, এমন প্রশ্নের যৌক্তিক উত্তর দিতে পারেননি পেঁয়াজ ব্যবসায়ীরা। ডিউটি কমলো, আজকেই কিভাবে 15 টাকা কমে? তার মানে এটা কি? তার মানে কি তাইলে এটা কি মেকি ছিল নাকি? কারণ আজকে যে জিনিস ইম্পোর্ট হবে, আজকে হলে তো 2 দিন পরে বা 5 দিন পরে এটা এফেক্ট হবে। ডিউটি কমাইলো আর দাম কমে গেল না, এটা আমি ভাই একমত হইতে পারলাম না। কারণ বিশেষ করে আমি কিন্তু বলছি যে ইন্ডিয়ার সাথে আমাদের কাজটাজি বলতে ওটা না, ইন্ডিয়ার সাথে আমাদের 90% পেঁয়াজ ইন্ডিয়া থেকে আমদানি হয়, আর ইন্ডিয়া ছাড়া
দ্বিতীয় কোনো দেশ থেকে পেঁয়াজ যায় না, এই দেশে পেঁয়াজ 50 টাকার নিচে কেউ খাওয়াইতে পারবে না। এদিকে তেল, চিনি সহ অন্যান্য ভোগ্যপণ্যের বাড়তি দামের জন্য আন্তর্জাতিকভাবে মূল্য বৃদ্ধিকে দায়ী করেন বাণিজ্যমন্ত্রী। এই সার্বিক অবস্থাটা আপনাদের বিবেচনা, আমাদের কথা হলো আমাদের বাণিজ্য মন্ত্রণালয় সর্বোচ্চ এফোর্ট দিয়ে যাচ্ছে, তারপরে কোনো জিনিস তো আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যেটা আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পায়, সেটাও কিন্তু আপনাদের বিবেচনায় আনতে হবে। নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধি রোধে বিশেষ তদারকি জোরদারের কথাও বলেন বাণিজ্যমন্ত্রী। আমাদের প্রায় 20% দেশের পেঁয়াজের শর্টফল আছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে 13 কোটি 82 লাখ মানুষকে করোনা টিকা দিতে জরুরি ভিত্তিতে 27 কোটি 64 লাখ সিরিঞ্জ কিনবে সরকার। তাই চীন থেকে সরাসরি কিনতে অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি। রোববার সভা পরবর্তী সংবাদ সম্মেলনে বিষয়ে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরিফিন। তিনি জানান, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের পাশাপাশি টিকাদানও চালিয়ে যেতে হবে। প্রতি মাসে 2 কোটি মানুষকে টিকা দিতে 9 কোটি ডিসপোজেবল সিরিঞ্জ প্রয়োজন। চীন ছাড়া অন্য কোনো দেশ এই মুহূর্তে এত পরিমাণে সিরিঞ্জ দিতে পারবে না বলে জানান তিনি। সভায় মোট 4 প্রস্তাবের মধ্যে 2টি অনুমোদন, 1টি বাতিল ও 1টি প্রত্যাহার করা হয়। এছাড়াও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় করোনার RT-PCR কিট কিনতে 117 কোটি 41 লাখ টাকার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। গ্রিন ক্লাইমেট ফান্ডের টাকায় জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবেলায় প্রকল্প নেওয়ার ভালো সুযোগ দেখছে সরকার। এরই মধ্যে 2টি প্রকল্পে অর্থায়নও মিলেছে। এই তহবিল থেকে আরও বেশি প্রকল্প নিতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অর্ধশত কর্মকর্তাকে প্রশিক্ষণ দিচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF। সকালে রাজধানীর আগারগাঁওয়ে প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন PKSF এর ব্যবস্থাপনা পরিচালক সাবেক সচিব নমিতা হালদার। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন জনপ্রশাসন সচিব KM আলী আজম। তিনি বলেন, কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে আমূল পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। উদ্দেশ্য আন্তর্জাতিক মানের দক্ষ জনবল গড়ে তোলা। দেশের তৈরি পোশাক খাতের অগ্রযাত্রায় দক্ষিণ কোরিয়ার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। সামনেও এই ধারা অব্যাহত রেখে 2 দেশের বাণিজ্য ঘাটতি কমাতে পরিকল্পনা মাফিক কাজ চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং কিউন। রোববার দুপুরে চট্টগ্রাম চেম্বারের আয়োজনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে কোরিয়া ও বাংলাদেশের ব্যবসায়ী নেতাদের সাথে মতবিনিময় সভায় মন্তব্য করেন তিনি। রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতে কারখানা গড়ে ওঠার শুরুতে কোরিয়ার যন্ত্রপাতি ও প্রশিক্ষণ দিয়ে এই খাতকে শক্তিশালী করেছে, যার ফল এখন পাচ্ছে বাংলাদেশ। সামনের দিনেও কোরিয়া বাংলাদেশের অগ্রযাত্রায় সহযোগী হিসেবে থাকতে চায়। ইতিমধ্যে চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশ থেকে কোরিয়ায় রপ্তানি ধীরে ধীরে বাড়ছে। আমরা দেখেছি 2001 সালে বাংলাদেশ থেকে কোরিয়ায় $27 মিলিয়ন পণ্য রপ্তানি হয়েছে, তবে গত বছর এটি $350 মিলিয়ন পৌঁছেছে। বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বাংলাদেশ স্কাউটসের মাধ্যমে সারা দেশের 100টি স্কুলে উপহার হিসেবে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে ডেটল হারপিক। শুক্রবার রাজধানীর কাকরাইল স্কাউট ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তারা জানান, বিশ্বব্যাপী কোভিড-19 মহামারীর কারণে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান 1.5 বছর বন্ধ ছিল। এই সময় সব রকম পাঠদান অনলাইনে সম্পন্ন হতো। তবে বর্তমানে আক্রান্তর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় সম্প্রতি সকল শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু করেছে। তাই সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হাত ধোয়া কর্মসূচি গ্রহণ করেছে ডেটল হারপিক। ই-কমার্স ব্যবসার নামে বিভিন্ন প্রতিষ্ঠান শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে মানি লন্ডারিং সহ চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে তদন্তকারীরা। এদিকে যেসব প্রতিষ্ঠানের মালিক দেশের বাইরে অবস্থান করছেন তাদের ফিরিয়ে আনতে প্রয়োজনে ইন্টারপোলের সহায়তা নেওয়ার কথা ভাবছে সিআইডি। গেল 2 বছরে দেশে গড়ে উঠেছে অন্তত কয়েকশো ই-কমার্স প্রতিষ্ঠান। বছর জুড়ে আলোচনায় ছিল ইভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকা সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এরই মধ্যে অন্তত 32টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে তদন্ত করছে গোয়েন্দারা। ইভ্যালির বিরুদ্ধে কয়েকটি মামলা তদন্ত করছে গুলশান বিভাগ। এছাড়াও ই-অরেঞ্জ, ধামাকা সহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে করা মামলার তদন্ত করতে গিয়ে মানি লন্ডারিং সহ অর্থ আত্মসাতের তথ্য পাচ্ছেন তদন্তকারীরা। এখন যারা অভিযোগ দিচ্ছে, দেখা যাচ্ছে যে লাস্ট জুন জুলাই বা এই সময়ে যারা টাকাগুলো দিয়েছে তারা এই মালামাল বুঝে পাচ্ছে না, তো যার ফলে এই সব অফারগুলো এরকমই এবং তারা টাকাগুলো কিছু
তারা বলছে গেটওয়েতে আটকায় আছে। আমরা তাদের অ্যাকাউন্টগুলো দেখছি, টাকাগুলো কিভাবে অ্যাকাউন্টে আসলো, এই টাকাগুলো কোথায় গেল, এই বিষয়গুলোই তদন্ত চলছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বর্তমানে বিভিন্ন ই কমার্স প্রতিষ্ঠানের অন্তত 29টি মামলার তদন্ত করছে। এর মধ্যে আটক আছেন প্রায় অর্ধশত কর্মকর্তা। ব্যাংক হিসাব ফ্রিজ আছে, ইভ্যালি, ধামাকা, রিং আইডি, এসপিসি সহ বেশ কিছু ই কমার্সের। এদের মধ্যে রিং আইডি গত মাসে গ্রাহকের কাছ থেকে সংগ্রহ করেছে 200 কোটি টাকা। সিআইডি বলছে দেশের বাইরে আছেন বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মালিক। তাদের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ইন্টারপোলের সহায়তার কথা জানিয়েছে সংস্থাটি। এদের বিজনেস স্টাইলটা যেটা, তারা একটা বড় রকমের সাবস্ক্রাইবার ক্রিয়েট করে তারপর এই বিজনেস থেকে তারা সরে আরেক ধরনের বিজনেসে চলে যাবে। যেহেতু ওনারা আমাদের মামলার আসামি, এটা আমরা প্রক্রিয়ার মধ্যে গেছি। আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েই থ্রু আমাদের ইন্টারন্যাশনাল প্রসিডিউর ইন্টারপোলের মাধ্যমে আমরা বাকি কাজ করব। ই কমার্স প্রতিষ্ঠানগুলো গ্রাহকের অর্থ যেন অন্যত্র সরাতে না পারে সেজন্য সকল নিয়ন্ত্রণকারী সংস্থার কাছে নির্দেশনা দিয়েছে গোয়েন্দা পুলিশ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের বড় পতন হয়েছে। এই সময় ডিএসইতে প্রধান সূচক কমেছে 56 পয়েন্টের বেশি এবং দর হারিয়েছে 76 ভাগ প্রতিষ্ঠান। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমাণ। রোববার লেনদেনের শুরু থেকে নেতিবাচক অবস্থা ঢাকা স্টক এক্সচেঞ্জে। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 56.80 পয়েন্ট, অবস্থান করছে 7186 পয়েন্টে। সূচক কমলেও লেনদেন বেড়েছে ডিএসইতে। মোট লেনদেন হয়েছে 1655 কোটি 37 লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 222 কোটি টাকা। হাতবোতলায় অংশ নেওয়া 376টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 65টির, কমেছে 287টির এবং অপরিবর্তিত আছে 24টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়ার তালিকার প্রথম অবস্থানে রয়েছে ফরচুন শুজ, দ্বিতীয় লাফার্স হোলসিম, তৃতীয় অবস্থানে আইএফআইসি ব্যাংক। শতাংশের দিক থেকে দরবৃদ্ধি তালিকার শীর্ষ অবস্থানে রয়েছে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, মুন্নু ফেব্রিক দ্বিতীয়, তৃতীয় অবস্থানে ফরচুন শুজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 94.19 পয়েন্ট, লেনদেন 63 কোটি 82 লাখ টাকা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।